এবার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ, মেয়াদ শেষের আগেই প্রেসিডেন্টের পদ থেকে অপসারণের দাবি জোরালো। দক্ষিণ সিটির মেয়র তাপসের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। রাজধানীতে ধর্ষণের পর হত্যার শিকার ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের দাফন সম্পন্ন, দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়াতে মানববন্ধন। এবং বিশ্বজুড়ে করোনায় এখন পর্যন্ত 19,22,000 মানুষের মৃত্যু, 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রে শনাক্তের নতুন রেকর্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ফের সহিংসতা ছড়ানোর আশঙ্কায় বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট এবার স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টুইটার কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ট্রাম্পের সাম্প্রতিক টুইটগুলো পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টুইটার কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের পর নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পরাজিত এই প্রেসিডেন্ট। এদিকে প্রেসিডেন্ট পদ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের চেষ্টা অব্যাহত রয়েছে ডেমোক্র্যাট শিবিরে। You know I'm totally off script right now. The Green New Deal, right? ক্ষমতা গ্রহণের পর থেকে যিনি একের পর এক নানা বিতর্কের জন্ম দিয়েছেন, মার্কিন মুল্লুক তথা বিশ্ব রাজনীতিতে কোনো অঘটন না ঘটিয়ে তিনি ক্ষমতা ছাড়বেন এমনটি আশা করেননি অনেক বিশ্লেষকই। বিদায় লগ্নে পুরনো শত্রু ইরানের সামরিক হামলা চালাবেন নাকি অন্য কোনো অঘটন, এমন আশঙ্কা প্রকাশ করে সংবাদ প্রকাশ হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও। ক্ষমতা ছাড়তে হাতে 1.5 সপ্তাহ সময় আরও যদিও বাকি আছে, তবে এর মধ্যে বিশ্বজুড়ে খ্যাপাটে ট্রাম্প নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন আইনসভা ভবনে নজিরবিহীন হামলায় ইন্ধন জুগিয়ে। ট্রাম্পের উগ্র সমর্থকদের নজিরবিহীন সেই হামলার ঘটনায় প্রাণ গেছে 5 জনের। ট্রাম্পের বক্তব্যে নতুন করে সহিংসতা ছড়াতে পারে এমন আশঙ্কায় ক্যাপিটল ভবনে হামলার পরপরই সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। সাম্প্রতিক টুইটগুলো পর্যবেক্ষণ করে এবার সেটি স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দিল টুইটার কর্তৃপক্ষ। টুইটার কর্তৃপক্ষের এমন ঘোষণায় অবশ্য দমে যাওয়ার পাত্র নন একসময় কুস্তি প্রতিযোগিতার সাথে যুক্ত ট্রাম্প। এর মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন নিজেই খুলবেন সামাজিক যোগাযোগের নতুন মাধ্যম। স্বাধীন মত প্রকাশে টুইটার এখন সঠিক জায়গা নয় বলে দাবিও তার। এদিকে নিজ দল রিপাবলিকান পার্টিতেও কোণঠাসা ট্রাম্প এরই মধ্যে ঘোষণা দিয়েছেন বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন না তিনি। বিষয়টি যদিও উদারনৈতিক মার্কিন গণতন্ত্রের ইতিহাস ঐতিহ্যের পরিপন্থী, কিন্তু তাতে খুব একটা অখুশি নন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মন্ত্রিসভার মনোনীত সদস্যদের সঙ্গে পরিচয় পর্বের পর ডেলাওয়্যার অঙ্গরাজ্যের উইলমিংটনে স্থানীয় সময় শুক্রবার বাইডেন জানান, ট্রাম্পকে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট বলেই মানেন। তাই ট্রাম্প যা করতে চাইছেন সেই বিষয়টিকে ভালোই মনে করছেন তিনি। 20 জানুয়ারির আগে 25তম সংশোধনীর মাধ্যমে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ও সিনেটের নতুন ডেমোক্রেট নেতা চাক শুমার। ট্রাম্পের মেয়াদের শেষ দিন পর্যন্ত অভিশংসন প্রচেষ্টা অব্যাহত থাকতে পারে বলে জানান তারা। মঞ্জুর হোসাইন, রেডিও টুডে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন। মেয়র তাপস তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে মন্তব্য করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক পরিচালিত অবৈধ দোকান উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে আজ হাইকোর্ট এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে এসব কথা বলেন সাইদ খোকন। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালিত উচ্ছেদ অভিযানকে অবৈধ উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান ঢাকা দক্ষিণ সিটির সাবেক এই মেয়র। আজকের এই সমাবেশ থেকে, আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে এই শহরের মানুষের প্রতিনিধি সাবেক মেয়র হিসেবে আমি এই অবৈধ উচ্ছেদের তীব্র নিন্দা জ্ঞাপন করছি, আমি ধিক্কার জানাচ্ছি। রাজধানীর কলাবাগানে ধর্ষণের পর হত্যার শিকার ইংলিশ মিডিয়াম স্কুল মাস্টার মাইন্ডের ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের দাফন সম্পন্ন হয়েছে। সকাল 7টার দিকে গ্রামের বাড়ি কুষ্টিয়া সদরের কমলাপুরের গোপালপুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে গতরাত 1টার দিকে আনুশকার মরদেহ ঢাকা থেকে কুষ্টিয়াতে নেওয়া হয়। জানাজা ও দাফন শেষেই ঘটনার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। গত বৃহস্পতিবার গ্রুপ স্টাডির নাম করে আসামি দিহান কলাবাগানের ডলফিন গলির একটি বাসায় ডেকে নেয় আনুশকাকে। পরে গুরুতর অবস্থায় তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, যেন আমার মেয়ে হত্যার সুষ্ঠু বিচার আমি পাই। টাকা খেয়ে পুলিশে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। যে এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হবে, অর্থাৎ রাষ্ট্রীয় যে সর্বোচ্চ সাজা, সেটা আমরা কামনা করি।
দীর্ঘ 10 মাস পর ফের শুরু হল চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক নির্বাচনের জমজমাট ভোটযুদ্ধ। করোনা মহামারীর কারণে স্থগিত থাকা চসিক নির্বাচনের প্রচারণায় নেমেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আজ দ্বিতীয় দিনের মতো চলছে প্রচারণা। ভোটারদের মন জয় করতে নির্বাচনী প্রচারণায় করোনা মোকাবেলার পরিকল্পনা সহ প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আগামী 27 জানুয়ারি অনুষ্ঠিত হবে এই নির্বাচন। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সালেহ নোমান। গত বছরের মার্চ মাসে চসিক নির্বাচনের জমজমাট ভোটযুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা যখন মশগুল, তখনই দেশে হানা দেয় করোনা ভাইরাস মহামারী। স্থগিত হয়ে যায় গেল বছরের 29শে মার্চের ওই নির্বাচন। তবে অবশেষে গতকাল শুক্রবার থেকে ফের মাঠে নেমেছেন প্রতিদ্বন্দ্বী 7 জন মেয়র ও 237 জন কাউন্সিলর প্রার্থী। প্রচারণায় নেমেই উন্নয়নের স্বার্থে নৌকে ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম। ভোটারদের কাছে তুলে ধরেন করোনা মোকাবেলায় নিজের পরিকল্পনাও। আমি ইনশাল্লাহ নির্বাচিত হলে হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখা হবে। আমি 41টা ওয়ার্ডে 41টা বিনামূল্যে স্বাস্থ্য সেবা যাতে নাগরিকরা পায় এবং চিকিৎসা সেবা পায়, তার জন্য 41টা স্বাস্থ্যকেন্দ্র আমি গড়ে তুলব। সাহস নিয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এসব সন্ত্রাসী এবং মাদক যারা সেবন করে এবং মাদক ব্যবসায়ী যারা আছে আমাদের যুব সমাজকে নষ্ট করছে, তাদেরকে নির্মূল করতে হবে। তার এই যদি শতভাগও না পারি, অন্তত আমি কথা দিতে পারি 80 থেকে 90% এই সন্ত্রাস এবং মাদক নির্মূল করে ছাড়বাচ্ছি। অন্যদিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ডাক্তার সাদাত হোসেনও প্রচারণায় জোর দিচ্ছেন স্বাস্থ্য সম্পর্কিত ইস্যুগুলোতে। সেই সাথে সরকার গণতন্ত্রকে বন্দী করে রেখেছে অভিযোগ তুলে ভোটারদের এর জবাব দেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি। নিজের অধিকার রক্ষার জন্য মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক একইভাবে ভোটের এই যুদ্ধ সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রামে আমি চট্টগ্রামবাসীকে আগামী 27শে জানুয়ারি ধানের শীষ প্রতীক ভোট দিয়ে জয়যুক্ত করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মুখে করোনা মহামারী মোকাবেলায় নানা প্রতিশ্রুতির কথা বললেও তাদের নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যবিধির তোয়াক্কা করা হচ্ছে না। তবে চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান বলছেন, প্রচারণাকালে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর হবে নির্বাচন কমিশন। প্রচারণা প্রার্থীরা প্রতিবাদের পর গতকালকে থেকে প্রচারণা শুরু হচ্ছে এবং আমরা প্রচারণার ক্ষেত্রে বলেছি যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে প্রচারণা করার জন্য এবং যতটা সম্ভব গণজামায়াত এড়িয়ে প্রচারণা করার জন্য। করোনা মহামারীতে একজন মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিদা বেগম পারভিন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ, মাজাহারুল ইসলাম ও জয়নাল আবদিন মারা গেছেন। ফলে এইসব ওয়ার্ডে নতুন করে মনোনয়নপত্র দাখিল করেছেন 6 জন কাউন্সিলর প্রার্থী। সালেহ নোমান, রেডিও টুডে, চট্টগ্রাম। শুনছেন রেডিও টুডের দুপুরের খবর, সঙ্গে আছি আমি মঞ্জুর হোসাইন। এবার নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর। আপোষ করি না কখনো আমরা, অটুট রাখি গুণমান। দেশের গর্ব ক্রাউন সিমেন্ট নিশ্চিত করে দৃঢ় নির্মাণ। অটুট গুণার মানের কারণে ক্রাউন সিমেন্টের সুনাম আজ ছড়িয়ে পড়েছে বহির্বিশ্বে। দেশের সকল বৃহৎ স্থাপনা সহ ভারতের আগরতলায় ফ্লাইওভার, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ক্রাউন সিমেন্ট। এক্সপোর্ট লিডার হিসেবে ক্রাউন সিমেন্ট 3বার অর্জন করেছে ন্যাশনাল এক্সপোর্ট ট্রফি। ক্রাউন সিমেন্ট রপ্তানির মাধ্যমে বাড়ছে দেশীয় পণ্যের সুনাম, সেই সাথে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে ক্রাউন সিমেন্ট। ক্রাউন সিমেন্ট, কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন। বিরতির পর আমাদের সাথে আরো যারা যোগ দিয়েছেন তাদের স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুর হোসাইন। FM 89.6 আপনারা শুনছেন রেডিও টুডের দুপুরের খবর। একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার সহ দেশের বৃহত্তম শহরগুলোতে। বাংলাদেশি নাগরিকদের উপর থেকে সব ধরনের ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাকিস্তান। এক বিবৃতিতে বাংলাদেশে অবস্থিত পাকিস্তানের হাইকমিশন থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সেই বিবৃতির সূত্র ধরে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকেও বাংলাদেশের কাছে একই ধরনের পদক্ষেপ প্রত্যাশা করা হয়েছে। এবার দেশের বাইরের খবর। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে এখন পর্যন্ত 19,22,000 মানুষের মৃত্যু হয়েছে, আর সংক্রমণ শনাক্ত 8,93,81,000-এর মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন 6,04,12,000 করোনা রোগী। এদিকে গেল 24 ঘণ্টায় যুক্তরাষ্ট্রের রেকর্ড 2,90,000 মানুষের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনা মহামারীর তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো যুক্তরাজ্য। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 1,325 জনের, যা এখন পর্যন্ত একদিনের সর্বোচ্চ।
এদিকে শুক্রবার সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর পাশাপাশি একদিনে সর্বোচ্চ আক্রান্তও শনাক্ত হয়েছে। এদিন যুক্তরাজ্যে ৬৮,০০০ মানুষের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। দেশটিতে করোনা ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ার ঝুঁকির মুখে লন্ডনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। লন্ডনের মেয়র সাদিক খান গুরুতর পরিস্থিতি ঘোষণা করেন, যা জরুরি অবস্থা জারির শামিল। এ সময়ে তিনি জনগণকে ঘরে থাকার আহ্বান জানান। ফাইজার এবং অক্সফোর্ড উৎপাদিত করোনা ভ্যাকসিনের পর আরও একটি ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। তৃতীয় ভ্যাকসিন হিসেবে দেশটিতে অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যের মডার্না উৎপাদিত ভ্যাকসিন। বিষয়টিকে শুভ সংবাদ হিসাবে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। দেশটিতে অনুমোদন পাওয়া এই ভ্যাকসিনটিও ফাইজারের মতোই কার্যকর বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রথম ডোজ টিকা নিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান। স্থানীয় সময় শুক্রবার তিনি এই টিকা নিয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ৮৫ বছর বয়সী বাদশাকে যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের উদ্ভাবিত টিকা দেওয়া হয়। সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া জানান, নিজের সুরক্ষার পাশাপাশি প্রতিকারের চেয়ে প্রতিরোধী শ্রেয়। সরকারের এই নীতি জনগণের সামনে তুলে ধরতেই টিকা নিয়েছেন সালমান বিন আব্দুল আজিজ। মধ্যপ্রাচ্যে বাহরাইনের পর সৌদি আরব প্রথম দেশ যেখানে টিকা অনুমোদন পেয়েছে। সৌদি আরবে এখন পর্যন্ত ৩,৬৩,০০০-এর মতো করোনা রোগী শনাক্ত হয়েছে, আর দেশটিতে এই রোগে ৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে করোনার টিকা কেনায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি টিকা আমদানি নিষিদ্ধ করার ঘোষণা দেন। শুক্রবার টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় খামিনি বলেন, পশ্চিমা দেশে তৈরি টিকায় আস্থা পাচ্ছেন না। তিনি বলেন, যদি আমেরিকানরা একটি টিকা তৈরি করতে পারত তবে তাদের দেশে করোনা পরিস্থিতি এত খারাপ হতো না। যদি ফাইজারের কারখানায় টিকা তৈরি হয়ে থাকে তবে নিজেরা না নিয়ে কেন ইরানকে দিতে চাইছে তার প্রশ্ন ছুড়ে দেন তিনি। তিনি বলেন, তাদের আগে টিকা নেওয়া উচিত যাতে করোনায় মৃত্যুর পরিমাণ বেশি না হয়। যুক্তরাজ্যের বিষয়ে একই বক্তব্য দেন খামিনি। কিছু দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে ফাইজারের তৈরি করোনার টিকা দেশে আনার পরিকল্পনা করছিল ইরান। সেই পরিকল্পনা এবার বাতিল করে দিলেন দেশটির সর্বোচ্চ নেতা খামিনি। হালাল হারাম প্রশ্নে ইন্দোনেশিয়ার ধর্মীয় নেতাদের সায় পেয়েছে চীনা কোম্পানি সিনোভ্যাকের উৎপাদিত করোনা ভাইরাসের টিকা। ইন্দোনেশিয়ার উলামা কাউন্সিল শুক্রবার এই টিকা হালাল বা ইসলামের দৃষ্টিতে বৈধ বলে ঘোষণা দিয়েছে। এখন ইন্দোনেশিয়ার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পেলেই টিকাটি ব্যবহার করতে পারবে সরকার। বিশ্বে সবচেয়ে বেশি মুসলমান জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এরই মধ্যে ৩০ লাখ ডোজ করোনাভ্যাক টিকা পেয়েছে। হাসিব বিল্লাহ, রেডিও টুডে। ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে আগুনে পুড়ে অন্তত ১০ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ৭ নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। মহারাষ্ট্র রাজ্যের ভান্ডরা জেলায় স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার সময় এই দুর্ঘটনা ঘটে। হতাহত নবজাতকদের বয়স ১ থেকে ৩ মাসের মধ্যে। হাসপাতালটির স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট বা এসএনসিইউতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এদিকে এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে যেই ক্ষমতায় আসুক না কেন পিয়ংইয়ং এর প্রতি ওয়াশিংটনের নীতির কোনো পরিবর্তন হবে না, আর এমনটা তিনি প্রত্যাশাও করেন না। সংবাদ মাধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার এবং সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারেও জানিয়েছেন বলে প্রতিবেদনে জানা হয়। কিম জানান, এর মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের পরিকল্পনা অনেকটাই সম্পন্ন হয়েছে। বিশ্লেষকরা বলছেন, কিম জং উন এমন মন্তব্যের মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন। জানাবো খেলাধুলার খবর। শুরুতে ফুটবলের খবর। স্প্যানিশ লা লিগায় পৃথক ম্যাচে আজ মাঠে নামছে ৩ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। বাংলাদেশ সময় রাত ৯:১টায় টেবিল টপার অ্যাথলেটিকোর বিপক্ষে লড়বে অ্যাথলেটিকো বিলবাও, আর রাত ১১:৩০টায় বার্সেলোনাকে আতিথ্য দেবে গ্রেনাডা। এছাড়া রাত ২টায় ওসাসুনাকে মোকাবেলা করবে রিয়াল মাদ্রিদ। ক্রিকেটের খবর। সিডনি টেস্টের তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০৩ রান সংগ্রহ করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। ফলে ২ ইনিংস মিলে ১৯৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা। ৪৭ রানে অপরাজিত রয়েছেন মার্নুচ লাবুস চাগনে ও প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো স্টিভ স্মিথ। আগামীকাল আবারও নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করবে অজিরা। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৮ রান সংগ্রহ করে অজিরা। অন্যদিকে ভারতের প্রথম ইনিংসে শেষ হয় ২৪৪ রানে।
সবশেষ জানিয়ে দিচ্ছি এখনকার ওয়েদার আপডেট। আবহাওয়ার সবশেষ তথ্য অনুযায়ী এই মুহূর্তে ঢাকা এবং এর আশেপাশের এলাকার তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা বিকেল 3টা পর্যন্ত বজায় থাকতে পারে। এরপর ধারাবাহিকভাবে কমে সন্ধ্যা 6টায় তাপমাত্রা দাঁড়াতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিসের বুলেটিনের তথ্য মতে এই মুহূর্তে ঢাকার আকাশ রৌদ্রোজ্জ্বল, আর হালকা বাতাস বইছে উত্তর পশ্চিম দিক থেকে, যার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ 4 কিলোমিটার। বাতাসের আর্দ্রতা 44%। ঢাকায় এখন বায়ুমানের সূচক অর্থাৎ AQI 206, যা খুবই অস্বাস্থ্যকর। আজ সূর্যাস্ত সন্ধ্যা 5:28। সুপ্রিয় শ্রোতা, আমরা দুপুরের খবরের শেষ পর্যায়ে এসে গেছি। বিদায় নেওয়ার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি এখনকার ক্রাউন সিমেন্টের প্রধান খবরগুলো। এবার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ, মেয়াদ শেষের আগেই প্রেসিডেন্ট পদ থেকে অপসারণের দাবি জোরালো। দক্ষিণ সিটির মেয়র তাপসের বিরুদ্ধে কয়েকশো কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক মেয়র সাইদ খোকনের। রাজধানীতে ধর্ষণের পর হত্যার শিকার ও লেভেলের ছাত্রী আনুশকা নূর আমিনের দাফন সম্পন্ন, দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়াতে মানববন্ধন।